রাজপথের সংগ্রামী নেতা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনাড়ম্বরপূর্ণ আয়োজনে সংবিধান ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের অঙ্গীকার করে শপথ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শফিকুল হকের প্রতিবেদন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে স্লোগান, মিছিল আর আন্দোলনের ভিড়ে ক্ষমতার বাইরে দাঁড়িয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলাই ছিল যার রাজনৈতিক বাস্তবতা, আজ সেই মানুষটি প্রবেশ করলেন রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রাঙ্গণে। দলীয় রাজনীতি পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বর্ষিয়ানে রাজনীতিবিদের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার সময় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রের আনুষ্ঠানিক মর্যাদা আর সামরিক শৃঙ্খলার এই আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে নতুন দায়িত্বের ব্যাপ্তি। আমি আইন অনুযায়ী বাংলাদেশের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথের মূল নথিতে স্বাক্ষর শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। রাজনীতির উত্তপ্ত মাঠ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে নতুন এই অধ্যায়ে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংবিধানিক দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাষ্ট্রের সব পক্ষের আস্থার জায়গা হয়ে ওঠা। আর আজকের এই শপথের মধ্যে দিয়েই শুরু হলো নতুন সেই যাত্রা। শফিকুল হক, ৭১, বঙ্গভবন, ঢাকা। মন্ত্রিসভার আকার বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান ও তরুণ আন্দালিব পার্থ, শামীম কায়সার সহ ৬ জনকে মন্ত্রিসভায় স্থান দিলেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে মঈন খান, আন্দালিব রহমান, সাচিং প্রু ও রাশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামীম কায়সার ও হুমায়ুন কবির। এর ফলে রদবদল হবে মন্ত্রীদের দায়িত্বেরও। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। সদ্যই শপথ নেয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নিলেন মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন সদস্যরা। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ডক্টর আব্দুল মঈন খান, সাচিং প্রুজেরি, আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রাশিদুজ্জামান মিল্লাত। আমি মোহাম্মদ শামীম কায়সার। এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং টেকনোক্রেট কোটায় হুমায়ুন কবির। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে নতুনদের যুক্ত হবার ফলে রদবদল আসবে মন্ত্রিসভায়। রাশিদুজ্জামান মিল্লাত দায়িত্ব পেতে পারেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে বর্তমান মন্ত্রী আফরোজা খানমের দপ্তর পরিবর্তন হয়ে যেতে পারে খাদ্য মন্ত্রণালয়ে। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় সেখানে দায়িত্ব পেতে পারেন আব্দুল মঈন খান। সাচিং প্রুজেরি আসবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে। আন্দালিব রহমান দায়িত্ব পেতে পারেন তথ্য মন্ত্রণালয়ের। সূত্র বলছে তখন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে করা হতে পারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত ও প্রতিমন্ত্রী শামীম কায়সারের ভাগ্যে জুটতে পারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করা হুমায়ুন কবির আসতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তখন দায়িত্ব বদল হতে পারে প্রতিমন্ত্রী শামা ওবায়দের। বেশ কিছুদিন থেকেই মন্ত্রিসভায় রদবদল নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে মন্ত্রীদের 180 দিনের কর্মমূল্যায়নের একটি ঘোষণা ছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে। শিগগিরই মন্ত্রীদের দপ্তর বন্টন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ আর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন সরকারি দল, বিরোধী দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রপতি হিসেবে তার কাছে প্রত্যাশা, দলমতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করবেন তিনি। বিস্তারিত মোহাম্মদ হুসাইনের প্রতিবেদনে। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের রক্ষণ। বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। ছাত্রজীবন থেকে রাজনীতিতে পথ চলা, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, দীর্ঘ রাজনৈতিক জীবনে পেরিয়েছেন নানা চড়াই উতরায়। বিএনপির দুঃসময়ে দলের মহাসচিব হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার এই নতুন পথ চলায় তাই উচ্ছ্বসিত দীর্ঘদিনের সহযোদ্ধারাও। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং গণতন্ত্র আজকে আরেক ধাপ এগিয়ে গিয়েছে। রাষ্ট্রপতি পদে তার আসীন হওয়াকে কেবল রাজনৈতিক পদোন্নতি হিসেবে দেখতে নারাজ বিরোধী শিবিরও। তাদের ভাষায় দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে মির্জা ফখরুলের ভূমিকার একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এই দায়িত্ব। যেহেতু তিনি পুড় খাওয়া মানুষ, আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন এবং এই শপথটাও আজকে ইনি নিয়েছেন। এইটাই আমার কাছে আজকের মুহূর্তে মনে হচ্ছে যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন। এটা আমার জন্য আনন্দের বিষয়। দলীয় রাজনীতির পরিচয়ের বাইরে এখন তিনি পুরো রাষ্ট্রের অভিভাবক। রাষ্ট্রপতি হিসেবে তার কাছে প্রত্যাশা, সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা রাখবেন তিনি। ফখরুল ইসলাম আলমগীরের বহুবিধ বর্ণোজ্জ্বল এক ওনার জীবন আছে। উনি শিক্ষকতা করেছেন, মুক্তিযুদ্ধেও ছিলেন, স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছেন। উনি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বোপরি ওনার যেই চিন্তা এবং ওনার যে মূল্যবোধ তা আমাদের নাগরিক সমাজকে সবসময় অনুপ্রাণিত করে। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। বিশিষ্টজনদের মতে রাষ্ট্রপতি হিসেবে তার সবচেয়ে বড় পরীক্ষা হবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন রুহুল কবির রিজভী। গত দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর বললেন তৃণমূলকে নিয়েই এগোবেন। অঙ্গীকার করেন তৃণমূলের সাথে জাতীয় পর্যায়ের দূরত্ব গুছিয়ে আনা। কথা প্রসঙ্গে রিজভী জানান, লড়াই সংগ্রামের সময় কবে গ্রেফতার হবেন তিনি আগেভাগেই বুঝতে পারতেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির রাজনীতি করি, মানুষের মধ্যে রাজনীতি করি। 17 বছরের রাজনৈতিক পথ চলায় গ্রেফতার, মামলা আর নির্যাতন কোনোটিই রুহুল কবির রিজভীকে রাজপথ থেকে সরাতে পারেনি। পুলিশের নজরদারি ছিল নিত্যসঙ্গী। কখন গ্রেফতার হতে হবে সেই শঙ্কাও ছিল সব সময়।
অনেক রাত কেটেছে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে, বাইরে পুলিশের তৎপরতা, ভেতরে নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনের পরিকল্পনা। ঘুমহীন সেই রাতগুলো থামাতে পারেনি তার রাজনৈতিক কর্মকাণ্ড। গ্রেফতার হয়েছেন, কারাগারে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তবুও দমে যাননি তিনি। আমাদের মনে একটা কাজ করে যে আমরা ন্যায়সঙ্গত কাজ করছি। এই ন্যায়সঙ্গত কাজ করছি এই ভাবনাটাই একটা নৈতিক শক্তি তৈরি করে মনের মধ্যে, যার কারণে অনেক ঝুঁকি নেয়। সময়ের পরিক্রমায় সেই সংগ্রামী নেতাই এখন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। দায়িত্ব বদলেছে অবস্থান, কিন্তু বদলায়নি তৃণমূলের প্রতি দায়বদ্ধতা। একদিকে যেমন আনন্দ হচ্ছে, আবার এক ধরনের ভয়ও তো লাগে যে এত বড় দায়িত্ব এটা পালন করতে পারবো কি, নানা প্রশ্ন মনের মধ্যে উদ্রেক হয় আর কি। তো যেহেতু সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে এসেছি প্রায় 10-11 বছর, তো আশা করি যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে। দীর্ঘ লড়াই সংগ্রামের পর ক্ষমতায় তার দল বিএনপি। এতদিনে দলটির সাংগঠনিক কাঠামো বিস্তারে অনেক কিছু পুরনো হয়ে গেছে, অনেক কমিটিরই মেয়াদ শেষ। চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন রিজভী। সেটা জেলা ইউনিট, মহানগর ইউনিট, বিভিন্ন ইউনিট এবং তার অধীনস্থ যে উপজেলা পৌরসভা যে ইউনিটগুলো আছে তারা এই ধরনের তৎপরতা চালিয়ে যাবে। আমরা বিভিন্ন জাতীয় দিবসে দলের বিভিন্ন যে দিবসগুলোতে যে কর্মসূচিগুলো পালন করা হয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তাকে যেমন দেখিয়েছে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার বাস্তবতা, তেমনি শিখিয়েছে জনগণের কাছে জবাবদিহির গুরুত্ব। জনপ্রিয় রাজনৈতিক দল যখন জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে তখন তাকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হয়। একটা হচ্ছে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে জবাবদিহি করতে হয়, ঠিক তেমনি জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এতদূর আসার পর পেছনে ফিরে সেই তৃণমূল আর শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান উত্তরের জেলা কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভী। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের ভিত্তিতে। শুক্রবার রাজশাহীতে জামাতের রুকন সম্মেলনে এই মন্তব্য করেন জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে সরকার প্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলেই দেশের চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়। সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যেন কেউ ভোট ছিনিয়ে নিতে না পারে। সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখতেও বলেন তিনি। আগামী ৩১ আগস্টের মধ্যে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় পরিষদের লেন সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করতে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং 12টি গ্রেডে নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। পাশাপাশি ভাতা পুনর্নির্ধারণ, রেশনিং ব্যবস্থা চালু এবং সরকারি কর্মচারীদের জন্য অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবিও জানান তারা। এ সময় ৩১ আগস্টের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে ১ সেপ্টেম্বর সারা দেশে ১ ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণাও দেন বক্তারা। আমাদের এই দাবি কোনো ব্যক্তিগত দাবি নয়, এটি দেশের লাখো লাখো সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি। যে রাজপথে আমরা অরেশ ভাইয়ের নেতৃত্বে আমরা যে লড়াই করেছি, সেই রাজপথ আমাদের কথা রাখবে। আজকে আমাদের পে স্কেল ঘোষণা করেছেন, গেজেট প্রকাশ করুন, অনিষ্ঠুর না করে সর্বোচ্চ ৩৫,০০০ টাকা স্কেল করুন। ইতিহাস থেকে স্বৈর শাসকদের পরিণতির শিক্ষা নেয়নি শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ক্ষমতার মসনদে বসলেই স্বৈরাচার শাসকদের গুম, হত্যা ও বাক স্বাধীনতার খর্ব করার মানসিকতা তৈরি হয়। তিনি আরও বলেন, শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেও অতীতে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারেননি। দেশ ও জাতির প্রতি তারেক রহমানের ত্যাগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। শেখ হাসিনা যে শিক্ষা নেয় নাই তা কিন্তু
2024-এর 5ই আগস্টের দুপুর থেকে বিকাল পর্যন্ত তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার দৃশ্য পর্যন্ত স্পষ্ট বোঝা গিয়েছে। যদি শিক্ষা নিতেন তাহলে বড়জোর প্রধানমন্ত্রীত্বের আসন থেকে বিরোধী দলীয় আসন থেকে প্রধানমন্ত্রীত্বের আসন পর্যন্তই তাকে দৌড়াদৌড়ি করতে হতো, তাও জনগণের সম্মতি এবং ম্যান্ডেট নিয়ে। কিন্তু শিক্ষা নেন নাই বলেই তাকে দেশের সীমানার বাইরে পালিয়ে যেতে হয়। বিএনপি বর্তমান সরকারের অংশ হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদপ্রার্থী সালেহ মোহাম্মদ আদনান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মিছিল শেষে শুক্রবার বিকেলে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, বিএনপি শিক্ষা বান্ধব সরকার। আজকের অবৈতনিক শিক্ষা ও মেয়েদের শিক্ষার হার বৃদ্ধি প্রধান কারিগর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাই বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আদনান আরও বলেন, ফ্যাসিস্ট সরকার এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, শিক্ষার্থীদের মাঝে বৈষম্য করেছে এবং মেধাকে গুরুত্ব দেয়নি। তাই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে বলেও জানান তিনি। তারেক রহমান জানে বাংলাদেশকে এই ফ্যাসিবাদ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। সেই জন্য জনাব তারেক রহমান আগে শিক্ষার যে বাজেট সব থেকে বেশি দিয়েছে এইবার বাংলাদেশে, কারণ তারেক রহমান জানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সেই মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল। মাছ দেখার লোভ দেখিয়ে মৎস্য ঘেরে 13 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 16 আগস্ট মংলা পৌর শহরের সিগন্যাল টাওয়ার 9 নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে। শুক্রবার অভিযুক্ত সুমন শিকদারকে আটক করেছে পুলিশ। এজাহারে উল্লেখ আছে, অভিযুক্ত সুমন 13 বছরের ওই কিশোরীকে মাছ দেওয়ার কথা বলে মৎস্য ঘেরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানালে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এই ও দমন মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 1,88,00,000 টাকার মূল্যের প্রায় 100 জোড়াই স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চুরির এই ঘটনাটি আশ্রয় নেওয়া হয়েছিল অভিনব কৌশলের। প্রবর্তক মার্কেটের নিউ কনকবাহার জুয়েলার্স টানা 14 বছর ধরে সেলসম্যান রুমন দে মূল স্টক থেকে কৌশলে আসল স্বর্ণের চুরিগুলো সরিয়ে একই রকম দেখতে ইমিটেশনের চুরি রেখে দিতেন। গত 14 আগস্ট স্টকের হিসাব মেলানোর সময় বিষয়টি ধরা পড়লে রুমেল পালিয়ে যান। গত 18 আগস্ট সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে মূল অভিযুক্ত রোমেন দেকে গ্রেফতার করে পুলিশ। প্রকোচ করেছে পশ্চিমবঙ্গের দমকল বাহিনী। ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 9টি আবাসিক হোটেল ও 4টি রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। সব মিলিয়ে মোট 26টি হোটেল ও দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে